তিনেছেন এইটা নিয়ে দেন কি একটা কথা রেগুলার না দেন পেট বেজে যাইবে তাই একটা সারা তো ক্লিয়ার করবে আপনি ডিউ করতে নিয়ে বুঝছেন কিন্তু ওনার একটু লেখকে দিতে বইয়েন কালকে এটা নিয়ে দেন কি একটা কথা বলি ছেলেটা ভালো ব্যবহার করে না 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 ফোন দেওয়ার দরকার নেই ফোন দিলে তো আবার কেউ রাখছে ভিতরে ভর্তি নাই ঠিক আছে কিন্তু পেশটা বাদ কি জানেন মানে জিও গ্রুপে না জানি কিতে অ্যাড করা হয়েছে এর জন্য উনি আবার মাথা নষ্ট হয়ে গেছে উনি কিছু লেয় নাই জিও নিলে নেন কিন্তু ওনারা বলেন যে আপনি ডিউটি ভর্তি হয়েছেন 1 মাস টাকা দেবো এরকম কিছু লিখে দিলে হয় মানে আমি কই 550 টাকা দেন 1000 টাকা দেন কিসের টাকা আমার কিসের টাকা লাগবে না নিয়ে নিছি কথা বলে রেজল্ট ছাড়া প্রবলেমের সমাধান হয়েছে সমস্যার পর প্রবলেম হয়েছে বলো 017 কি লেখছে আপনাকে অনেক ভালো লাগে ক্লাসে ঢুকে ক্লাস কি এখানে
স্টুডেন্ট কি আসবে আরো অফলাইনে? ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা যুক্ত আছেন সবাইকে জব মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করলাম। সাবিন ইয়াসমিন, তাওসিয়া জান্নাত, আহমেদ সালিম, আলিতা রক্সি, ওরে বাবা এত কঠিন নাম। তারা হচ্ছে এমডি আলতাফ ভাই, আয়েশা সিদ্দিকা, মোস্তাফিজুর রহমান, মিম রাজিয়া, শামীম আক্তার, শারমিন আক্তার, মাহবুবা আক্তার, এমডি কবির। আচ্ছা, এরপর সোহেল হোসেন ভাই ফুল দিছেন। রাজ্জাকুল ইসলাম, সাউন্ড প্রবলেম, কথাই বলি নাই। এখন এখন দেখেন ঠিক আছে কিনা। সোহেল হোসেন ভাই লিখছেন স্যার আপনাকে অনেক ভালো লাগে। ওকে, আপনারা সবাই ভালো আছেন কিনা বলেন, আর সবকিছু ঠিকঠাক কিনা, সবকিছু ঠিকঠাক কিনা, ভিডিও, ভয়েস, সাউন্ড সিস্টেম সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, শিউলি আক্তার ওকে, মুনিরা, শাহিনুর আক্তার, মৌরি, কাঠগোলাপ, তাসলিম, এতে সবাই সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। রাজি ইসলাম, রিনা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। আমরা শুরু করলাম। তো অনেকদিন পরে আপনাদের সাথে দেখা, এই অনেকদিন বলতে অনেকদিন, তাই না ভাই? অনেকদিন হয়ে গেছে না? কবে ক্লাস নিয়েছিলাম আসলে আমার মনেও নাই, 15-20 দিন হয়েছে। আচ্ছা, এবং এই অনেকদিন অনেক কিছু ঘটে গেছে পৃথিবীতে না বলবো, বাংলাদেশে শীত আসছে, যদিও ঢাকায় সেরকমের শীতের আনাগোনা আমরা দেখি না। দিনাজপুরে শীত আসছে অনেক বেশি, দিনাজপুরে গিয়ে শীত পাইছে অনেক। আয়শা সিদ্দিকা লেখছেন প্রথম দেখলাম স্যারকে। আচ্ছা, প্রথম দেখছেন। নাসির আহমেদ লিখছেন আজকে সবুজ স্যার ক্লাস করবে না? ভাই আমি দেখতে যদিও কালা, কিন্তু আমার নাম সবুজ। আমি দেখতে কালা, পাঞ্জাবিও কালা, কিন্তু আমার নাম আসলে সবুজ। আমি ক্লাস নিচ্ছি, আপনারা সবুজ স্যারের ক্লাস করলে আমি সবুজ স্যার। ওকে, ঠিক আছে, আমরা শুরু করলাম। তো দেখেন, অনেকের জন্যই এটা প্রথম লেকচার হবে, আবার অনেকের জন্য এটা 2 নম্বর লেকচার, কারোর জন্য 3 নম্বর লেকচার, কারোর জন্য 4 নম্বর লেকচার, কারোর জন্য এটা রিপিটেড ক্লাস বলবো। তো সেক্ষেত্রে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, কারোর জন্য বেশি, কারোর জন্য কম, কারোর জন্য প্রথম, কারোর জন্য শেষ। যাই হোক, আমাদের আজকে যে টপিক, এই টপিকে আমরা একদম গ্যারান্টি দিতে পারবো যে আজকে ক্লাস থেকে, আজকে টপিক থেকে আপনি কমন পাবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে আজকে লেকচার থেকে আপনি এখান থেকে কমন পাবেন, সেই গ্যারান্টিটা ইনশাআল্লাহ দিব। তাহলে লিখবেন আজকের লেকচার থেকে, আজকে শুধু ক্লাস নোট থেকে, আজকের ক্লাস নোট থেকে, ক্লাস নোট থেকে যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, বিসিএস এর কথা যদি বলেন তাহলে বলতাম 3টা। যে কোনো পরীক্ষায় মিনিমাম 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 একটি প্রশ্ন থাকবেই, প্রশ্ন থাকবেই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি যাতে হতাশ না হন ক্লাসটা করে, এবং আপনি যদি হন বিসিএস ক্যান্ডিডেট, আপনি যদি হন বিসিএস ক্যান্ডিডেট, বলবো আজকে ক্লাসে মিনিমাম 3টা কোশ্চেন আপনি থাকবেই প্রিলিতে, 3টা কোশ্চেন আপনার প্রিলিতে থাকবে যদি বিসিএস কোশ্চেন হন, বিসিএস ক্যান্ডিডেট আপনি হন। তো সবকিছু মিলে আমরা বললাম যে আজকের ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, যতটা না এটা মেমোরাইজিং পার্ট, তার থেকে বেশি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ আপনাকে এখানে বুঝতে হবে, আপনি একদম মুখস্থ করবেন ব্যাপারটা সেরকম না। আর যদি বুঝেন তাইলে এটাকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, এখান থেকে অনেক কিছু বের করতে পারবেন। তো আমাদের মূল আলোচনা, মূল যে টপিক সেটা হচ্ছে আমাদের যে জলবায়ু এবং পরিবেশগত ইস্যু, পরিবেশগত ও জলবায়ু ইস্যু, জলবায়ু ইস্যু, পরিবেশগত জলবায়ু ইস্যু। এখান থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস এর কথা আমরা বলতে পারি, যেখানে প্রত্যেক বছর কোশ্চেন আসবেই, প্রত্যেক বছর কোশ্চেন এখান থেকে আসবে। আর নাসির আহমেদ লিখছেন আজকের ক্লাস কি নিবন্ধনের জন্য? নিবন্ধন 10 থেকে 20 গ্রেড প্রাইমারি যা বলেন হোয়াটএভার সবার জন্যই। তো পরিবেশগত জলবায়ু ইস্যু এটা হচ্ছে আমাদের টপিক, আমরা যতক্ষণ পড়তে পারি একদম। আমার যে স্ট্র্যাটেজি ক্লাস নেয় সেটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। যারা আমার ক্লাস আগে করছেন তারা জানেন আমি ইররিলেভেন্ট যে জিনিসগুলো আছে অপ্রাসঙ্গিক সেগুলো স্কিপ করি, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো হচ্ছে আমি ক্লাসে ডেলিভার করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। আসেন, এই যে পরিবেশগত ইস্যু, পরিবেশ সারা বিশ্বের একটা কমন প্রপার্টি, কারো ইন্ডিভিজুয়াল প্রপার্টি না। পরিবেশ কোনো দেশের একক, কোনো দেশের না, কোনো একটা একক জাতির সম্পদ না পরিবেশ। যে পরিবেশটা শুধু যুক্তরাষ্ট্রের সম্পদ, পরিবেশটা শুধু ইসরায়েলের সম্পদ, পরিবেশটা শুধু বাংলাদেশের সম্পদ, ব্যাপারটা কিন্তু সেরকম না। পরিবেশ হচ্ছে সারা বিশ্বের সবার সম্পদ, দ্যাট মিনস গ্লোবাল প্রপার্টি। এই গ্লোবাল প্রপার্টি, এটাকে গ্লোবাল প্রপার্টি না বলে অনেক সময় বলা হচ্ছে গ্লোবাল কমন্স। অনেক পরীক্ষা আসছে যে গ্লোবাল কমন্স কি, গ্লোবাল কমন্স নিচের কোনটি, গ্লোবাল কমন্স। তাইলে লিখবেন গ্লোবাল কমন বলতে, গ্লোবাল কমন্স বলতে ওই ধরনের সম্পত্তি বোঝায়, এগুলোর উপরে আমাদের সব আলোচনা। গ্লোবাল কমন্স বলতে, গ্লোবাল কমন্স বলতে, গ্লোবাল কমন্স বলতে ওই ধরনের সম্পত্তিকে বোঝায়, ওই ধরনের সম্পদকে বোঝায়, সম্পদকে বোঝায় যার মালিক, যার মালিক কোন, যার মালিক, কারণ কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, গ্লোবাল কমন্স বলতে ওই ধরনের সম্পদকে বোঝায় যার মালিক কোনো একক দেশ নয়, একক দেশ নয়, বরং সারা বিশ্বের, সারা বিশ্বের সকল মানুষ, সকল মানুষ ওই সম্পদের মালিক। একদম বেসিক অনুসারে আপনি পড়ার চেষ্টা করেন, একদম গোছালো একটা নোট করবেন, নোট আপনি একবারই করবেন। দেখেন, আপনি যদি সারা জনম নোট করতে থাকেন, এই ক্লাসের পর অন্য ক্লাসে নোট করতেছেন, এভাবে নোট করতে করতেই দেখবেন আপনার জীবন যৌবন শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে নোট একবারই করবেন, একটা গোছালো নোট, এই গোছালো নোট পরীক্ষার আগে রিভাইজ করবেন। দেখেন, গ্লোবাল কমন্স বলতে ওই ধরনের সম্পদকে বোঝায় যার মালিক কোনো একটা একক দেশ নয়, বরং যার মালিক সারা বিশ্বের সকল মানুষ। সারা বিশ্বের সকল মানুষ হচ্ছে এই সম্পত্তির মালিক। আপনিও মালিক, আমিও মালিক, সারা বিশ্বের সকল মানুষ হচ্ছে এই প্রপার্টির মালিক। এরকম যত সম্পদ আছে সবগুলোকে বলা হচ্ছে গ্লোবাল কমন্স। আপনারা যারা অনলাইনে যুক্ত আছেন, আপনারা একটু পরে এগুলো একটু টেনে টেনে দেখবেন, অথবা আপনার মতো যেহেতু রেকর্ডেড থাকবে একটু ওভাবে দেখেন। তো আমরা যদি খুব বেশি টাইম নিই তাহলে ইম্পর্টেন্ট অনেক কিছু বাদ যাবে, ঠিক আছে? তাহলে সারা বিশ্বের মানুষ এই সম্পদের মালিক। যেমন কি, যেমন একদম নিজের সেন্সে চিন্তা করেন, যেমন হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের মালিক কোন একটা একক দেশ না। বায়ুমণ্ডল যদি ক্ষতিগ্রস্ত হয় সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হইতে পারে, বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হইতে। বায়ুমণ্ডল, পরিবেশ, পরিবেশ একটা গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পত্তি। বলতে পারেন সমুদ্র, সমুদ্র এগুলো বৈশ্বিক সম্পত্তি। অ্যান্টার্কটিকা মহাদেশ, আমরা জানি অ্যান্টার্কটিকা মহাদেশে একটা মহাদেশ, যে মহাদেশে কোনো মানুষ বসবাস করে না, কোনো দেশ নাই, কোনো নদী নাই, বরফে আবৃত এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, এটা হচ্ছে একটা গ্লোবাল প্রপার্টি বা গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পত্তি। আচ্ছা, এখন এই যে একজনে কোশ্চেন করলেন যে সাগর, যেমন বঙ্গোপসাগর, আপনার কাছে মনে হইতে পারে বঙ্গোপসাগরের মালিক শুধু বাংলাদেশ, ব্যাপারটা কিন্তু সেরকম না। বঙ্গোপসাগরের বা প্রত্যেকটা সাগরের সমুদ্র সীমার ভিতরে যে দেশগুলো আছে প্রত্যেকটার এক একটা আলাদা জুরিসডিকশন আসে। যেমন প্রত্যেকটা দেশ তার সমুদ্রের কিনার থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, কত? 200 নটিক্যাল মাইল
নটিক্যাল মাইল পর্যন্ত তার ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা অর্থনৈতিক সমুদ্র সীমা প্রত্যেকটা দেশের 200 নটিক্যাল মাইল, প্রত্যেকটা দেশের 12 নটিক্যাল মাইল পর্যন্ত তার রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। এই প্রত্যেকটা দেশের জুরিসডিকশন এই পর্যন্ত। 200 নটিক্যাল মাইল যদি ক্রস করে, 200 নটিক্যাল মাইলের পর থেকে সেটা সারা বিশ্বের সকলের সম্পত্তি। সারা বিশ্ব এখান থেকে নেভিগেশন করতে পারবে, সারা বিশ্ব এখান থেকে জাহাজ চালাইতে পারবে, সাবমেরিন কেবল বসাইতে পারবে, গবেষণা করতে পারবে, ফিশিং যা বলেন সবকিছু 200 নটিক্যাল মাইল পর্যন্ত করা যাবে। 200 নটিক্যাল মাইলের পর থেকে, এই 200 নটিক্যাল মাইলের পর থেকে যে সাগর সেটাকে বলা হয় হাই সি। কি বলা হয় বলেন তো? হাই সিস, উন্মুক্ত সাগর। তার মানে সারা বিশ্বের জন্য উন্মুক্ত। বুঝতে পারছেন? তো এই যে সম্পদগুলো আছে বেসিক্যালি এগুলো কি বলে তো? গ্লোবাল কমন্স। আপনি বৈশ্বিক সম্পত্তি বললে এমনিতেই বুঝবেন, কিন্তু টার্মটা যদি হয় গ্লোবাল কমন্স তখন আপনার জন্য বোঝা একটু ঝামেলা হইতে পারে। এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত একদম টোটালি অন্য কারো ঢোকার কোনো ধরনের এখতিয়ারই নেই। পুরোপুরি এটা একটা দেশের জুরিসডিকশন যেখানে অন্য কেউ ঢুকতেই পারবে না সোজা কথা। কিন্তু এই 200 নটিক্যাল মাইলের মধ্যে আরো দেশ ঢুকতে পারবে শর্ত সাপেক্ষে। বুঝতে পারছেন? ওকে, আসেন তাহলে এই জিনিসগুলো মূলত আমাদের এই জিনিসগুলোর উপরই আলোচনা। আমরা আলোচনা করব পরিবেশ নিয়ে, দ্যাট মিনস গ্লোবাল কমন্স নিয়ে। আমরা আলোচনা করব বায়ুমণ্ডল নিয়ে, জলবায়ু নিয়ে, আবহাওয়া নিয়ে, দ্যাট মিনস এগুলো কি বলেন তো? গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পত্তি নিয়ে। ওকে, আসেন আমরা সর্বশেষ যেটা আলোচনা করব মনে রাখেন COP29 যেটা গত মাসে হইল 11 থেকে 22 নভেম্বর, আমরা সেটা নিয়ে ফাইনাল যে আলোচনাটা সেটা করব। এর আগে আমরা ধারাবাহিকভাবে আগাতে থাকবো। আসেন তো দেখেন, প্রথম যে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে গ্রিন হাউস। গ্রিন লিখতে হবে না, একটু বোঝার জিনিস, সবাই ছোটবেলা থেকে পড়ে আসছেন, একটু বুঝলেই হবে। গ্রিন হাউস, গ্রিন হাউসটা কি আসলে? গ্রিন হাউসটা হচ্ছে কাচের নির্মিত ঘর। কোথায়? এটা কি বাংলাদেশে পাওয়া যায়? না, শীত প্রধান দেশে। এমন হয় রাশিয়া বা এমন কোন দেশ যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো আছে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এইসব দেশে এত বেশি বরফ জমে যে আপনি রাতের বেলা গাড়ি পার্কিং করে রাখলেন, সকালবেলা এমন এমন জায়গা এরকম হয় যে ওই গাড়িতে আইসে বরফগুলো সরাইয়ে আপনার এরপর গাড়ি নেওয়া লাগবে, এত বেশি বরফ। তো যদি কাচের ঘর থাকে সেখানে তো বরফ ঢুকতে পারে না, ব্যাপারটা সিম্পল। এখন যেসব জায়গায় এরকম ফসল ফলে না, উদ্ভিদ জন্মে না, এই শীত প্রধান দেশে কাচের একটা ঘর বানানো হয়, অনেক বড় একটা ঘর। এই ঘরের মধ্যে শত শত চারা রোপণ করা হয়। এখন এই চারাগুলো কি সবুজ না বলেন? সবুজ চারা না, এই জন্য ঘরটার নাম হয়েছে গ্রিন হাউস। অনেকে বোঝে না ঘরটার নাম কেন গ্রিন হাউস, কারণ ভাইয়া ঘরের মধ্যে কি চাষ করা হচ্ছে বলেন? সবুজ ফসল, সবুজ চারা। অনেকে আবার মনে করে এক একটা চারার জন্য এক একটা ঘর বানাইছে, এটা কি হয়? একটা ঘরের মধ্যে অসংখ্য চারা, অসংখ্য চারা। এখন আপনি দেখেন তো, ওই দেশে সূর্যের আলো বেশিরভাগ, ওই সব দেশে সূর্যের আলো একদম লম্বভাবে খুব কম পড়ে, বা পড়লেও সূর্যের আলোটা ওভাবে থাকতে পারে না বরফের কারণে। এখন এই ধরেন সূর্য, এই সূর্য থেকে এই সূর্যের আলো আসতেছে, আইসা এই ঘরের মধ্যে ঢুকতেছে। কাজ কি আলো আসতে কোনো বাধা দিতেছে বলেন? গাড়িতে যাইতেছেন, বাসে জানালার পাশে বসছেন, সূর্যের আলো পড়তেছে, রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, আপনার মাথায় সূর্যের আলো পড়তেছে দেখে আপনার মাথা তাল্লো মাল্লো গরম হয়ে যাইতেছে, বুঝতে পারেন না এরকম? তো গিয়ে আপনি ছায়ায় দাঁড়াইলেন, গাছের নিচে দাঁড়াইলেন, সূর্যের আলো আপনার মাথায় পড়ে না, মাথা গরম হয় না, ব্যাপারটা স্বাভাবিক না? তো দেখেন তো ভাই, এই সূর্যের আলো এখান থেকে আসতেছে, কাছের মধ্যে ঢুকতেছে, সূর্যের আলো কাছের মধ্যে ঢুকতেছে, কাছ কি কোনো বাধা দিতেছে সূর্যের আলোরে? কোনো বাধা দিতেছে না। তাহলে এই দেখেন কাচের ঘরের মধ্যে সূর্যের আলো অনায়াসে চলে আসছে, আসার পর যেখানে আলো পড়ে সেখানে কি তাপ উৎপন্ন হয় না বলেন? হয়। আচ্ছা, তাইলে এই সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকে এই ঘরের মধ্যে তাপ উৎপন্ন করলো, সেই তাপটাই কাচের জন্য যাইতে পারে না। আলো আসছে কাচের মধ্য দিয়ে ঠিকই, কিন্তু উৎপন্ন তাপ কাচ ভেদ করে যাইতে পারে না, যাইতে পারে অনেক টাইম লাগে। এখন এই চাষাবাদের জন্য, ফসল উৎপাদনের জন্য আলোরও দরকার আছে, তাপেরও দরকার আছে। তাপের দরকার আছে না? আছে। যেমন চায়ের জন্য প্রচুর বৃষ্টিপাতের দরকার। চা আমাদের বরিশালে হয় না, কেন হয় না? কারণ সিলেটের মতো এত বৃষ্টিপাত বরিশালে হয় না, বুঝতে পারছেন?
আবার গরম মরুভূমিতে অনেক ধরনের জেরোফাইট বলে অনেক ধরনের উদ্ভিদ জন্মে যেগুলা বৃষ্টির এলাকায় জন্মে না, তাহলে এটা ভেরি করে। যাই হোক, এই যে তাপটা আসলো, এই যে তাপ কি বাহির থেকে আসলো নাকি তাপ এখানে উৎপন্ন হইলো বলেন তো? উৎপন্ন হইলো। এই উৎপন্ন তাপ এই কাজ ভেদ করে যাইতে পারে না, তার মানে এই কাজটা তাপটারে ধরে রাখে। কাজটা কি করে বলেন তো? তাইলে এই কাজ সূর্যের আলো আসতে বাধা দেয় না, কিন্তু এখানে আলো আসার পর যে তাপ উৎপন্ন হয় সেই তাপটা যাইতে বাধা দেয়। ঠিক আছে না ভাইয়া? ফলে কি হয়? ফসল ফলে। পৃথিবীতেও এরকম কিছু গ্যাস আছে যেটা সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয় না, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসগুলো সূর্যের আলো দিনে আসে না? দিনে আসে। সূর্যের আলো আসতে বাধা দেয় না পৃথিবীতে, কিন্তু আলো আসার পর যে পৃথিবীতে তাপ উৎপন্ন হয় সেই তাপগুলারে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন ধরে রাখে। তার মানে কার মতো কাজ করে? গ্রিন হাউসের মতো কাজ করে। তার মানে যেই গ্যাসগুলো গ্রিন হাউসের মতো কাজ করে সেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে আমরা গ্রিন হাউস থেকে গ্রিন হাউস গ্যাস পাইলাম। গ্রিন হাউস থেকে কি পাইলাম বলেন? গ্রিন হাউস থেকে আমরা পাইলাম গ্রিন হাউস গ্যাস। যেই গ্যাসগুলো কিসের মতো কাজ করে? অর্থাৎ আলো আসতে বাধা দেয় না পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে তাপ উৎপন্ন হওয়ার পর সেই তাপ যাইতে বাধা দেয় যেই গ্যাসগুলা, সেই গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এখন ভাইয়া এই গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস কি কি? আমরা তিনটা মেজর গ্রিন হাউস গ্যাস ধরলাম, CH2, CH4, CFC। এটা প্লুরাল, কারণ এখানে অনেকগুলো গ্যাস। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন। এখন আপনি দেখেন তো ভাইয়া, এই গ্যাসগুলো আপনার যদি জিজ্ঞেস করি কমন সেন্স খাটাই বলেন এই গ্যাসগুলো কি ক্ষতিকর নাকি উপকারী? কমন সেন্স দিয়ে বলবেন এটা হচ্ছে ক্ষতিকর, কিন্তু এইগুলো উপকারী। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন তো, সূর্যের আলো দিনের বেলায় আসে নাকি রাতের বেলায়? দিনের বেলায় সূর্যের আলো আসার পর তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এই তাপ যদি রাতের বেলায় সূর্য থাকে না থাকে বলেন, এই তাপ যদি রাতের বেলা চলে যাইতো, পৃথিবী থেকে চলে যাইতো, যদি এখানে ধরে রাখার মতো কেউ না থাকতো, চলে যাইতো, তাহলে রাতের বেলায় যেহেতু সূর্যের আলো নাই, পৃথিবী ঠান্ডা হয়ে পড়তো এবং বসবাসের অনুপযোগী হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত প্রচুর। এবং তাহলে এই গ্যাসগুলো যেহেতু নাই, তাপ ধরে রাখার মতো কেউ নাই, ধরে নেন এই গ্যাসগুলো নাই, তাহলে পৃথিবী ঠান্ডা হয়ে যেত। আচ্ছা, গাছ বাসে কি সে বলেন? কার্বন ডাইঅক্সাইডে। কার্বন ডাইঅক্সাইড খাইয়ে সত্ত্বেও সে অক্সিজেন ছাড়ে, ব্যাপারটা এরকম না? তাহলে আমরা অক্সিজেন পাই কিসের বিনিময়ে? তার কার্বন ডাইঅক্সাইড গ্রহণের বিনিময়ে। কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো ভাইয়া, গাছ না খাইয়ে মরে যেত, আমরাও মরে চিত্রেই থাকতাম, আমরাও মরে কি থাকতাম? চিত্রেই থাকতাম। তার মানে এটা উপকারী। তার মানে কি বলেন তো? তাহলে বলেন ক্ষতিকারক না? ক্ষতিকারক। কারণ আমরা বলি এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, সবকিছুর অতিরিক্ত খারাপ। সবকিছু অতিরিক্ত খারাপ। পড়তে পড়তে বেশি পড়াও খারাপ, পড়তে পড়তে অনেকে পাগল হয়ে যায়, যায় না? যায়। অতিরিক্ত স্মার্টনেস, অতিরিক্ত কনফিডেন্স, সবকিছু খারাপ। অতিরিক্ত সুন্দরীও খারাপ। বলে না, অতি বড় ঘরুনি না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বার। যেগুলো বেশি সুন্দরী এগুলো স্বামী পায় না। এরকম বহুত কাহিনী আছে। আবার সাউন্ড প্রবলেম, সাউন্ড প্রবলেম নাকি? বলেন, এটা গেছে নাকি?
এখনো নাকি সমস্যা? এখন শোনা যাচ্ছে কিনা একটু দেখেন তো। শোনা যায়? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে আশা করি। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা দেখেন, তার মানে এই আলটিমেটলি যেটা বুঝাইতে চাইলাম, গ্রিন হাউস থেকে আসলো গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস তার মানে এইগুলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোর কার্বন, এগুলো আসলে কি? এগুলো আসলে হচ্ছে উপকারী। তো এগুলোর পরিমাণ যেহেতু বেশি বাড়তেছে দিন দিন, এই জন্য এটা ক্ষতিকর। এখন এই গ্রিন হাউস যেহেতু বাড়তেছে দিন দিন, গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়তেছে, আলটিমেটলি কি হচ্ছে এখন? এই গ্রিন হাউসের পরিমাণ যেহেতু বাড়তেছে, এই CH2, তারপর পরিমাণ বাড়তেছে, তার মানে পৃথিবী উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। যেহেতু পৃথিবী গরম থেকে গরম হইতেছে, অনেক বেশি গরম হচ্ছে, আলটিমেটলি ওই যে মেরু অঞ্চলগুলো আছে, সেই মেরু অঞ্চলে বরফ গলতেছে। মেরু অঞ্চলে বরফ গলতেছে কারণ আমরা মেরু অঞ্চলে বরফ গলে কিন্তু রোদের আলোতে গলতে পারে না। পারে? রোদের আলোতে কেন গলতে পারে না? কারণ ওইখানে লম্বভাবে পড়ে না, পরে কিন্তু এই পৃথিবীতে যেহেতু গরম বাড়তেছে, এজন্য ওই মেরু অঞ্চলের বরফ গলতেছে। বরফ গলা পানি কই যায়? সমুদ্রে যায়। সমুদ্রে যাওয়ার কারণে কি হয়? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে। তার মানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে এই যে নিম্নভূমিগুলো আছে, সমুদ্রের উপকূলে যে জেলাগুলো আছে, এইগুলা প্লাবনের সৃষ্টি, এগুলো তলিয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা যেটা গ্রিন হাউস থেকে গ্রিন হাউস গ্যাস, তাহলে প্লাবন হচ্ছে নিম্নভূমি তলিয়ে যাচ্ছে, এই যে জিনিসটা, এটা কিসের জন্য? গ্রিন হাউস ইফেক্ট। তাহলে গ্রিন হাউস ক্লিয়ার করে এরপর আমরা ইনফরমেশন লেখা শুরু করব। গ্রিন হাউস ইফেক্ট দেখেন তো ভাই, কাজ করে যেটা, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, অনেক বড় কোনো সমস্যা হয়েছে নাকি ভাই? শোনাই যায় না এটা কথাগুলো। আচ্ছা এখন একটু দেখেন ঠিক আছে কিনা। না, ম্যাক্সিমাম তো বলতেছে, শোনা যাচ্ছে না। মানে মাঝে মাঝে ওই যে ই হচ্ছে, আসে যায় না এরকম। একটু ওয়েট করেন। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, ওকে। তো করলাম গ্রিন হাউস থেকে গ্রিন হাউস গ্যাস আর গ্রিন, আমরা আলোচনায় আমাদের ইনফরমেশন আসি। এই গ্রিন হাউস, গ্রিন হাউস শব্দটি, গ্রিন হাউস শব্দটি, গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন, এটা অনেকবার পরীক্ষা আছে, 10 থেকে 20 গ্রেড বলেন, নিবন্ধন, প্রাইমারি যাই বলেন, গ্রিন হাউস শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করে সুইডেনের রসায়নবিদ, সুইডেনের রসায়নবিদ সোভন্তে আরহেনিয়াস।
সোবন্তে আরহেনি, এটা বিসিএস আসছে 2 বার। সোবন্তে আরহেনিয়াস কোন দেশের উনি? সুইডেনের। উনি সর্বপ্রথম এই গ্রিন হাউস যে শব্দটা আমরা বলি এটা প্রবর্তন করেন 1896 সালে। সোবন্তে আরহেনিয়াস সুইডেনের একজন রসায়নবিদ। উনি কিন্তু দেখেন সুইডেনের ছোট একটা স্কুলের মেয়ে পরিবেশের আন্দোলন করছে, দুনিয়ায় বিখ্যাত হয়ে গেছে। এই মেয়ের নাম হচ্ছে গ্রেটা থুনবার্গ। সুইডেনের পরিবেশ গ্রেটা থুনবার্গ গ্রেটা থুনবার্গ গ্রেটা থুনবার্গ আন্দোলনে আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচার, এটা 2 বার আসছে বিসিএস এ। ফ্রাইডেস ফর ফিউচার, হ্যাঁ ওকে। 2 মিনিট ওয়েট করেন সবাই, 2 মিনিট। কি শুরু হইলো ভাই? এরকম হবে? আচ্ছা একটু আমাদের আসলে হয়েছে হয়তো কোথাও, এখন দেখেন একটু ঠিক আছে কিনা। এবার মনে হয় সমস্যা হবে না, একটু দেখেন। সমস্যার শেষ দেখতে চাচ্ছি আমরা। এখন কি আরো বেশি? এ ভাই আমার কথা তো আমি শুনি, বেটা নাকি?